আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপন করার জন্য। তো আজকে আমি ব্যবসা পরিবেশ সম্পর্কে আলোচনা করেছি গত কয়েকটা ক্লাসে। আজকেও আমি ব্যবসা পরিবেশ নিয়ে আলোচনা করব এবং এটা আমার এই পরিবেশের উপরে শেষ লেকচার। তো অদ্যাবধি তোমরা বিভিন্ন ক্লাস সম্পর্কে বিভিন্ন ক্লাসে জেনেছো যে পরিবেশ কাকে বলে, তারপর পরিবেশ কত প্রকার, কি কি পরিবেশ, ব্যবসা বাণিজ্যের উপর পরিবেশের প্রভাব, তারপর পরিবেশ সে দ্বিমুখী ভাবের কারণে ব্যবসার ক্ষেত্রে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে, আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবেশ অনুকূল না হলে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলো সম্পর্কেও জেনেছো এবং সেই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় কি সে সম্পর্কেও তোমরা কিন্তু মোটামুটি ধারণা পেয়েছো। তো আমি মনে করি যে যারা মনোযোগ দিয়ে গত দুইটা ক্লাস নিয়েছো তাদের জন্য এই ক্লাসটা শেষ ক্লাস এবং এই অধ্যায়ের জন্য আর কোনো সমস্যা তেমন থাকার কথা নয়। তো তারপরে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা রিভাইজের সময় আবার এটা আলোচনা করে দিব। তো এখন আসা যাক, ব্যবসায় পরিবেশ কাকে বলে নিশ্চয়ই মনে আছে তোমাদের। আমি আজকে বলেছিলাম যে শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোশ্চেন তো আমি বলেছিলাম যে ব্যবসায়ের উপাদান ছয়টি উপাদানের মধ্যে কি কি, যে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, এই ছয়টি উপাদানকে নিয়ে ব্যবসায়ের পরিবেশকে ভাগ করা হয়েছে এবং প্রতিটা উপাদানেরই আবার নির্দিষ্ট কিছু উপাদান আছে যেগুলো ছাড়া ব্যবসায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না, আর সম্পন্ন করতে গেলে নানাবিধ বাধা বা সমস্যার সৃষ্টি হয়। তো অর্থাৎ এই উপাদানগুলোর যে কোনো একটার অনুপস্থিতিতে দেখা গেছে যে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হয়। যেমন দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যের উপরও এর প্রভাব পড়ে। তো এছাড়া এই যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের যে একটা প্রাকৃতিক সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে ভাইরাসের যে সংক্রমণ, যার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল বিষয়ের উপরে এর প্রভাব বিরাজমান। হ্যাঁ, সারা বিশ্ব এখন হুমকির মুখে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিকভাবে, মানে অর্থনীতিকেও প্রভাব বিস্তার করছে সেই প্রাকৃতিক দুর্যোগটা। তো দেখা যায় যে এই উপাদানগুলো, তারপর আসে যাবে অর্থনৈতিক কারণেও ব্যবসা বাণিজ্যের সমস্যার সৃষ্টি হয়। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ যখন অনুকূলে থাকে না তখনও কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানাবিধ সমস্যার দেখা দেয়। তো একইভাবে প্রতিটা এক একটা উপাদান এক একটার সাথে পরিপূরক হিসেবে কাজ করে, যে একটাকে বাদ দিয়ে ব্যবসায়িক কার্যক্রম সচলভাবে সম্পন্ন হওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই প্রতিটা বিষয় যখন অনুকূলে থাকে, আর যখন অনুকূলে থাকে না তখন সেটাকে নিজের মতো করে সাজিয়ে বা নিজের মতো করে অনুকূল করে নেওয়ার চেষ্টা করাটাকেই মূলত করেই ব্যবসা বাণিজ্য সম্পন্ন করতে হয়। তো এখন আসা যাক যে কোশ্চেনে কি বলা হয়েছে। আমি আগে বলেছিলাম যে উপাদানগুলি যদি জানো তাহলে কোশ্চেনগুলো সম্পন্ন করতে তোমাদের সুবিধা হয়ে যাবে। যেমন যদি বলা হয় যে সার্বভৌমত্ব কোন পরিবেশের উপাদান, তো তখন তুমি সার্বভৌমত্বটা যখন রাজনৈতিকের মধ্যে আছে এটা যখন জানবা তখন তুমি সার্বভৌমত্ব যে রাজনৈতিক পরিবেশের উপাদান সেটা তুমি বলতে পারবে। তো এছাড়া যখন বলা হবে যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা এটা কোন পরিবেশের উপাদান, তখন তুমি বলতে পারবে যে এটা প্রযুক্তিগত পরিবেশের উপাদান। তো একইভাবে প্রত্যেকটা উপাদান যখন তোমার মুখস্থ থাকবে, খুব ভালো করে জানা থাকবে, তখনই তুমি এগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। তার এই অধ্যায় থেকে বিশেষ করে এমসিকিউ খুব আসে, তো যে কারণে এই উপাদানগুলো মুখস্থ থাকলে তোমার এমসিকিউর জন্য অনেক সুবিধা হবে। তো যাই হোক, এখন আজকে আমি এই চারটা উপাদানের কথা উল্লেখ করে দিয়েছি এখানে। কি কি? অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ, চারটা উপাদানের কথা উল্লেখ করে দেওয়া আছে। তো বাকি রইল কি কি? অর্থনৈতিক পরিবেশ রইল আর হচ্ছে আইনগত পরিবেশ রইল। তো ওই দুইটা সম্পর্কে আমি গত দুই ক্লাসে আলোচনা করেছি, যে কারণে এখন আর আলোচনা করছি না।
তো এখন যদি উদাহরণ হিসেবে টানি, আমি আজকে দুইটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। যেহেতু তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন সিস্টেমে 1 মার্কস জ্ঞানমূলক থাকে। তো সেটা তুমি হতে পারে এই অধ্যায় থেকে আসছে জ্ঞানমূলকটা, কিংবা হতে পারে অন্য যে কোনো অধ্যায় থেকে জ্ঞানমূলক একটা কোশ্চেন, বা সিলেবাস এই সেমিস্টারের যে সিলেবাসের মধ্য থেকে যে কোনো অধ্যায় থেকে জ্ঞানমূলক কোশ্চেনটা থাকতে পারে। তারপর অনুধাবনটা হচ্ছে 2 মার্কসের জন্য থাকে, যেটা তোমরা জ্ঞানমূলক এবং নিজের চিন্তাধারা অনুধাবন নিয়ে দুইটা নিয়ে লিখবা। তো এরকম ভাবে ধারাবাহিকভাবে তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য উত্তর দিতে হয়। গ নাম্বার হচ্ছে প্রয়োগ এবং ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতা। তো প্রয়োগের মধ্যে যেটা হয় যে সর্বপ্রথম তোমার কাছ থেকে মূল উত্তর, জ্ঞানমূলকের উত্তরটা খুঁজে আনতে চায় একজন এক্সামিনি। তো মূল উত্তরটা যখন পেয়ে যায় তখনই কিন্তু সেখানে 1 মার্কস চলে আসে। তো এটা আমি ওপেনিং যে ক্লাস হয়েছে তোমাদের সাথে আমার, সেই ক্লাসেও আলোচনা করেছি। আর তোমরা যেহেতু এই পদ্ধতিতেই পরীক্ষা দিয়ে আসছো, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে যখন জ্ঞানমূলকের অ্যান্সারটা সর্বপ্রথমই দেওয়া থাকে মূল উত্তরটা, এবং পরবর্তীতে এর বিশ্লেষণ এবং এট লাস্ট এর মন্তব্য, এভাবে যখন প্যারা আকারে সাজিয়ে দেওয়া থাকে একটা কোশ্চেন, তখন কিন্তু সেটা স্ট্যান্ডার্ড হয় এবং একজন পরীক্ষকের সেই খাতাটা মূল্যায়ন করতে খুব সুবিধা হয়, এবং মার্কসটাও মোটামুটি ভালো চলে আসে। তো যাই হোক, এখন আমি আলোচনা করে দেখি যে পরিবেশ নিয়ে যে একটা উদ্দীপক পড়ি, যে যার মধ্য থেকে তোমরা একটু ধারণা নিতে পারবে যে পরিবেশের উপর থেকে কেমন কোশ্চেন থাকতে পারে। তো ধরো আমি একজনের উদাহরণ টেনেই বলছি যে মিস্টার মাহমুদ কাপড়ের ব্যবসা করেন। হ্যাঁ, একজন লোক মাহমুদ তার নাম, সে কাপড়ের ব্যবসা করেন। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। এখন সে সামনে ঈদকে সামনে রেখে সে চিন্তা করলো যে দোকানের জন্য নরসিংদী থেকে প্রায় 5 লক্ষ টাকার কাপড় ক্রয় করে আনেন, এবং আনার সময় পথে কতিপয় দুর্বৃত্ত সেই তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। যখন পণ্যগুলো নরসিংদী থেকে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দুর্বৃত্তরা তাকে পায় এবং তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। যখন তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন, তখন তার পণ্যে আগুন ধরিয়ে দেন এবং পণ্যগুলো ব্যাপক ক্ষতি হয়, তার ব্যাপক ক্ষতি হয়। মূল বিষয়টা কি বলেছি, যে একজন লোক, সে ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। তো সে ঈদকে সামনে রেখে সে নরসিংদীর বাবুরহাট থেকে কিছু কাপড় 5 লক্ষ টাকার কাপড় ক্রয় করেন, এবং সেই কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য পথে দুর্বৃত্তরা তাকে ধরেন, এবং সেই দুর্বৃত্তরা ধরে চাঁদা দাবি করেন। তো জনাব মাহমুদ যখন চাঁদা দিতে অস্বীকার করেন, তখন তার কাছ থেকে তার পণ্যগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে, নানান রকম হতে পারে। যে তোমার কাছ থেকে জানতে চাওয়া হতে পারে যে এখানে যে পরিবেশের বিষয় নিয়ে জানতে চাইতে পারে, যে সে তার দোকান গুলিস্তানে, তার উপর থেকে কোশ্চেন করা যেতে পারে, বা সে নরসিংদী থেকেই কেন কাপড়টা কিনলো সে সম্পর্কিত কোশ্চেন আসতে পারে। তো তারপর আবার তো এই সব কিছু মিলিয়ে দেখা গেছে যে একটা কোশ্চেনকে নানানভাবে সংজ্ঞায়িত করা যায় বা কোশ্চেন করা যায়। যাই হোক, তো এখানে যা বলা হয়েছে যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ব্যবসা পরিবেশ কি। তো ব্যবসা পরিবেশ কি এটা নিশ্চয়ই তোমরা জানো যে ব্যবসা পরিবেশ কি। আমি আগেও বলেছি যে ব্যবসা পরিবেশ কাকে বলে, যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে একটা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে বা ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন হয়, তাকে মূলত ব্যবসায় পরিবেশ বলা হয়ে থাকে। হ্যাঁ, প্রাকৃতিক অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে, মানে তার পারিবারিক বা স্থানীয় যে প্রভাব, সবকিছুকে মিলিয়ে একসাথেই ব্যবসায় পরিবেশ বলা হয়েছে। তো এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য 1 মার্কস, এটা থাকবে। তো এরপর এটা যেমন এক কথায় উত্তর মোটামুটি দেওয়া হলো, এটার জন্য 1 মার্কস বরাদ্দ থাকে। তো এরপর 2 নাম্বারের জন্য থাকে খ নাম্বারের জন্য থাকে 2 মার্কস।
তো খ নম্বরে কি কোশ্চেন করা হয়েছে দেখি আমি, যে ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কি রূপ। আমি বলেছিলাম যে এর আগে যে প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা ব্যবসায়ের উপর প্রত্যেকটা পরিবেশের উপাদানই কিন্তু প্রভাব বিস্তার করে। যে যখন রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকে না তখন ব্যবসায় যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি অর্থনৈতিক পরিবেশ ভালো না থাকলে ব্যবসায় সমস্যার সৃষ্টি হয়। আবার প্রযুক্তিগত পরিবেশ যখন থাকে না, একটা সময় প্রযুক্তি অত উন্নত ছিল না, তো যখন প্রযুক্তি এত উন্নত ছিল না তখন কিন্তু কাজের গতিটাও খুব মন্থর ছিল, যে ধীরে ধীরে কাজ হতো, উৎপাদন কাজে ব্যাহত হতো। আমরা ছোট্ট করে যেটা বলি যে বর্তমানে যে ধান মাড়াই, চাল তৈরি করা, এগুলো সব কাজ একটা মেশিনে হয়ে যায়, এটা কিন্তু প্রযুক্তিরই দান। তো আর পূর্বে কি ছিল যে সেটা খুবই মান্দাতার আমলের খুব বেশি শক্তি ব্যবহার করে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করা হতো, তাতে করে কাজের গতি অনেক ধীর হয়ে যেত। তো একইভাবে এখন যেহেতু প্রযুক্তিগত পরিবেশটা অনেক সচল হওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রমও কিন্তু দ্রুততম হয়েছে। তো যাই হোক, তো এখানে বলা হয়েছে যে একইভাবে প্রাকৃতিক পরিবেশের প্রভাব, বলছে যে ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনা করো। তো এখন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি তোমাদের কি মনে আছে কারো, যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে ভূপ্রকৃতি, মৃত্তিকা, তারপর জলবায়ু, নদ নদী, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। যেমন এর আগে আবার একটা আলোচনা করেছিলাম যে নদী কেন্দ্রিক হয়ে মিল ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে, এর কারণ কি? যদি সামনাসামনি হতো আমি কোশ্চেনটা জানতে চাইতাম তোমাদের কাছে। তো তোমরা একটু শোনো যে নদী কেন্দ্রিক হয়েই যখন মিল ইন্ডাস্ট্রিগুলো হয় এর প্রধান কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে নদীপথে মালামাল আনয়ন করা সহজ, তারপরে মিল কারখানার বজ্র পদার্থ ও নদীতে মিশে নদীতে ফেলে দেওয়া যায়। তারপর আবার নদী থেকে প্রচুর পানি যখন প্রয়োজন হয় যেসব মিল কারখানাগুলোতে, নদীর পানিটাই তারা কাজে লাগাতে পারে। তো নানাবিধ সুবিধার কারণে কিন্তু নদী কেন্দ্রিক করেই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। তো এখানে যেটা বলা হয়েছে যে সামাজিক পরিবেশের প্রভাব, এখন আমরা এভাবে বলতে পারি যে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ নদী, পাহাড় সবকিছু নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে সামাজিক পরিবেশ তাকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়ে থাকে। তো এই প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানকে বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করা সম্ভব হয় না, কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো উপরের প্রভাব প্রচুর। হ্যাঁ, এভাবে নিজের মতো করে যখন বিশ্লেষণ করা হয় একটা কোশ্চেন, তখন তোমার চিন্তা শক্তি কতটা, কিভাবে তুমি এক্সপ্লেন করছো তার উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কিং করা হয়। তো যাই হোক, আশা করি যে এই কোশ্চেনটার উত্তরও দিতে পারবে তোমরা। তারপর গ নাম্বার 3 মার্কসের জন্য যে কোশ্চেনটা থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি। এখন আমি বলেছিলাম যে মাহমুদ নরসিংদী থেকে কাপড় নেয়ার পথে ঢাকা গুলিস্তানে কাপড় নিয়ে যাবে, নেয়ার পথে দুর্বৃত্তদের হাতে পড়ে এবং তার পণ্যগুলোতে আগুন লাগিয়ে দেয়। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে মাহমুদ ব্যবসায়ের কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন, ব্যাখ্যা করো। এখানে উল্লেখ্য যে বলা হয়েছে যে ঈদকে সামনে রেখে ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে মাহমুদের দোকান, ঈদকে সামনে রেখে সে প্রচুর পরিমাণে কাপড় ক্রয় করেন, 5 লক্ষ টাকার কাপড় ক্রয় করেন এবং সেই কাপড়টা আনার পথেই সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, তো এখন মাহমুদ ব্যবসার কোন পরিবেশের কথা চিন্তা করেছেন। এখন তোমরা চিন্তা করে দেখো যে এই যে কয়েকটা টপিক আছে, একটা হচ্ছে যে ঢাকার ব্যস্ততম এলাকায় তার দোকান, তারপর হচ্ছে সামনে একটা উৎসব ঈদ, ঈদকে সামনে রেখে তো তার এত টাকার পণ্য ক্রয় করে। তো এর মাঝখান থেকে কিন্তু একটা টপিক চলে আসবে যে এখন কোনটাকে তুমি ধরে নিবা, শুধু ধরে নিলেই হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তো দেখা গেছে যে এখানে যেহেতু একটা উৎসব এবং ব্যস্ততম এলাকায় মাহমুদের দোকান, সেই জন্য সে চিন্তা করেছে যে অত টাকার পণ্য ক্রয় করলেও পণ্যটা তার বিফলে যাবে না, পণ্যটা বিক্রয় সে করতে পারবে। তো এটা চিন্তা করেই সে এতগুলো টাকার পণ্য ক্রয় করেছে। তো সেক্ষেত্রে এটা কি হবে যে কোন পরিবেশের কথা চিন্তা করে, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি আছে দেখো। তো যখন তুমি উপাদানগুলো জানবে
তখনই কিন্তু কোশ্চেনটার উত্তর দিতে পারবে। কারণ কি, যে উপাদানগুলো যদি না জানো সেক্ষেত্রে এটা উপাদানটা কোন পরিবেশের মধ্যে আছে সেটা তোমরা বলতে পারবে না, যে কারণে উপাদানগুলো জানা অবশ্যই প্রয়োজন। তো এখন দেখো কি বলেছে, যে সামাজিক পরিবেশের মধ্যে কি কি আছে, জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ধারণা, আচার আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, তারপর হচ্ছে দেশীয় সুনাম, সামাজিক প্রতিষ্ঠান। এই সব হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। তো এর মাঝখানে যেমন ধর্মীয় বিশ্বাসটা হচ্ছে একটা উৎসব, এবং সেই সাথে অ্যাড আছে জনসংখ্যা। যে জনসংখ্যা যে এলাকায় বা যে স্থানে জনসংখ্যা যত বেশি সে স্থানের বাজার তত সম্প্রসারিত, সে স্থানের পণ্য ক্রয় বিক্রয় এর পরিমাণও তত বেশি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা বলতে পারি সামাজিক পরিবেশ। এখন যদি এখানে সামাজিক পরিবেশের কথা না বলে আমরা বলি যে ধরো অর্থনৈতিক পরিবেশ, যে অর্থনীতির কথা, আর্থিক সুবিধা পাবে বেশি সেজন্য সে এই কাজটা করেছে। তো অর্থটা তখনই আসবে যখন একটা স্থানে জনসংখ্যা অনেক হয় এবং বাজার সেখানে সম্প্রসারিত থাকে এবং সেখানকার পরিবেশটা বাণিজ্যিক পরিবেশ হয়, তখনই কিন্তু আর্থিক সুবিধাটা বেশি আসে। তো সেই ক্ষেত্রে অর্থনৈতিকটা যথাযোগ্য হবে না। তো এখানে সামাজিক পরিবেশটাই মূলত যথাযোগ্য হবে, কারণ এখানে ধর্মীয় বিশ্বাসটাও আছে, আবার জনসংখ্যার কথাও উল্লেখ আছে। তো তুমি জনসংখ্যাটাকে বেস করে এখানে এটার উত্তরটা সাজাতে পারবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে এই কোশ্চেনটা লেখার সময় সর্বপ্রথম জ্ঞানমূলকের আনসারটা খুঁজে বের করতে হবে। যে একটা কোশ্চেন যখন করা হয়, এখন এটা কি জানতে চাচ্ছে কোশ্চেনটা থেকে, সেইটাকে মূলত আইডেন্টিফাই করতে হবে এবং সে তার উপর বেস করে এর মূল উত্তরটা প্রদান করতে হবে। তো এখন মূল উত্তরটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে যে মাহমুদ ব্যবসায় কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করে। তো এখন আমরা জানি যে এটা হচ্ছে সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার পণ্য ক্রয় করে। এখন সামাজিক পরিবেশের উপরে যে ভিত্তি করে ক্রয় করেছে সেটা তুমি কিভাবে বুঝলে, সেটা বোঝাতে গেলে তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে। এখন তুমি বিশ্লেষণে যাও, সর্বপ্রথম জ্ঞানমূলকের এই আনসারটা দাও যে মাহমুদ সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার পণ্য ক্রয় করে। এখন তোমার যুক্তিটা উপস্থাপন করো যে সামাজিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ধারণা, আচার আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, সুনাম, সামাজিক প্রতিষ্ঠান সমূহ। তো এখন আমি মনে করি যে মাহমুদ যে এলাকায় থাকে সে বা তার ব্যবসায়ের ভেন্যুটা যে এলাকায়, সে এলাকা অনেক জনসংখ্যাবহুল এবং সেখানের বাজারও সম্প্রসারিত, যে কারণে সেখানকার সামাজিক দিক চিন্তা করেই মাহমুদ অনেক টাকার পণ্য ক্রয় করে, এক্সেট্রা এক্সেট্রা। তুমি আবার তোমার মতো করে অনেক সুন্দর করে গুছিয়ে আরো বড় করে লিখে দিবা এবং এট লাস্ট তুমি তোমার যুক্তি উপস্থাপন করে দিবা। তো এরপর আসো ঘ নাম্বারটা, যেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এখানে ঘ নাম্বারে কি কি থাকে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, তিনটা মিলে উচ্চতর দক্ষতা হয়। তো যাই হোক, এখানে কি বলেছে দেখো, যে কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন বিশ্লেষণ করো। এখন একটা কথা লাস্টে বলা হয়েছিল যে মাহমুদ কাপড়ের ব্যবসায় করেন, তারপর হচ্ছে সে যখন নরসিংদী থেকে কাপড় কিনে আনছিল তখন পথে দুর্বৃত্তরা তার কাছ থেকে চাঁদা চায়, চাঁদা না পেয়ে তার কাপড়ে আগুন ধরিয়ে দেয়। তো এখন বলা হয়েছে যে কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন। যেহেতু তার কাপড়গুলোতে আগুন ধরিয়ে দেন তাহলে তার ব্যবসায়িক অনেক ক্ষতি হয়। তো এই ক্ষতিটার কারণ কি, কোন পরিবেশের অভাবে এই ক্ষতিটা সংঘটিত হয়েছে। এখন যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর হতো, সুঠাম হতো, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করার সুযোগ পেত না, দুর্বৃত্তরা এটা করতে পারতো না। তো যে কারণে ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই বলা যেতে পারে। এখন যদি আইন শৃঙ্খলার কথা বলা হয় তাহলে এটা কোন পরিবেশের উপাদান সেটা আসবে। যে আইন শৃঙ্খলাটা তুমি আইডেন্টিফাই করেছো যে এটা কোন পরিবেশের অভাবে বা কিসের অভাবে এই রকম একটা ঘটনা ঘটতে পারে। তো সেটা
তুমি খুঁজে বের করলা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর কারণে এ ধরনের সমস্যাটা হয়েছে। তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের উপাদান? তো এটা বলেছিলাম যে যখন উপাদানগুলো সম্পর্কে তোমরা খুব ভালো জানবে তখন এর উত্তরটা সুন্দরভাবে চলে আসবে। তো এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। কেন? দেখো, রাজনৈতিক পরিবেশের যদিও অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশও কিন্তু আছে, কিন্তু আইনগত পরিবেশটা হচ্ছে গিয়ে যে ব্যবসায় সংক্রান্ত যাবতীয় আইন ওগুলো নিয়ে গঠিত আইনগত পরিবেশ। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। কেননা রাজনৈতিক এই যে সার্বভৌমত্ব, সরকার ও এর দৃষ্টিভঙ্গি, তারপর হচ্ছে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, প্রযুক্তিগত আন্তর্জাতিক সম্পর্ক। এই তাহলে আমরা বলবো যে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই হচ্ছে এখানে মূল। এর আগে কোনটা বলেছিলাম যে সামাজিক পরিবেশের কোন উপাদানটা? এই যে জনসংখ্যা, সামাজিক পরিবেশের জনসংখ্যাটাই এখানে বিশেষ বলে মূল্যায়িত করা হয়েছে, যে এখানে জনসংখ্যার কারণে হয়েছে, সে এত টাকার পণ্য কিনেছে। আর এখানে বলা হয়েছে যে কোন কিসের অভাবে, কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হন, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে রাজনৈতিক পরিবেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অভাবেই জনাব মাহমুদ এত টাকার ক্ষতির সম্মুখীন হন। তাই এখন পরবর্তীতে তুমি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করবে, বিশ্লেষণ করবে। হ্যাঁ, এইভাবে যদি পার্ট টু পার্ট তুমি কোশ্চেনগুলোর উত্তর দিতে পারো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোশ্চেনগুলো ওর মার্কস দিতেও এক্সামনি বাধ্য হবে, যে সুন্দর উপস্থাপনের কারণে নাম্বারটাও খুব সুন্দর আসবে। তো এরপর আসা যাক, আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি সেটা পড়ি, তারপর দেখো যে 5টি চা বাগানের মালিক মিসেস বিথি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চায়ের মান তত ভালো হয় না। তো বলছে এতে মুনাফাও কম হয়, আবার মুনাফাও তার কম হয়। তারপর বলেছে যে বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চায়ের গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। অর্থাৎ কি বলেছে যে পঞ্চগড়ে গিয়ে সে তার স্থানীয় জায়গা ছেড়ে গিয়ে পঞ্চগড়ে গিয়ে চা বাগান স্থাপন করেন। এর মূল কারণ কি? শ্রমিকের সহজলভ্যতা। হ্যাঁ, তো অন্যান্য জায়গায় হয়তো শ্রমিক সহজে পাওয়া যায় না, কিংবা শ্রমের পরিমাণ সস্তা নয়, অনেক দাম, যে কারণে সে পঞ্চগড়ে গিয়ে চায়ের বাগান স্থাপন করেন, 5টি চা বাগান। কিন্তু তার এখানে আবার সমস্যা হয় যে স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তির কারণে তেমন ভালো চা বাগান, চায়ের ব্যবসাটা খুব ভালো চলছিল না। তো প্রথম দিকে যে চলছিল না, পরবর্তীতে তার বন্ধুর পরামর্শে এখানে বলছে যে আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চা এর গুণাগুণ মান বৃদ্ধি করা হয়। তো এখানে দেখো বেশ কিছু কোশ্চেন কিন্তু এখানে আসতে পারে। তো কি বলেছে, প্রথমটা হচ্ছে পরিবেশ কি। তো পরিবেশ কি তোমরা জানো, এটা নিয়ে আমি আর আলোচনা না করলাম। তো তারপর আসছে খ নাম্বার, হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন। কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছিলাম যে ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনা করো, আর এটা হচ্ছে গুরুত্বটা, যে প্রাকৃতিক ব্যবসায় করতে গেলে ব্যবসায়ের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব, যে কেন গুরুত্বপূর্ণ। এখন দেখা গেছে যে এই কোশ্চেনটাই যে করলাম, তো এই কোশ্চেনটা সে পঞ্চগড়ে গিয়ে ব্যবসা করলো, বলেছে শ্রমিকের সহজলভ্যতার কারণে। আবার যখন বলা হতো যে সে সিলেটে গিয়ে ব্যবসায় স্থাপন করেছে মাটির উপযোগিতার কারণে, কারণ সিলেট কিন্তু চা তৈরির জন্য, চা উৎপাদনের জন্য উপযোগী জায়গা। তো সেটা হতো আবার প্রাকৃতিক পরিবেশের প্রভাব। ঠিক আছে, যে কারণে বলছি যে এই প্রাকৃতিক পরিবেশের কারণেও কিন্তু ব্যবসায় প্রসার লাভ করে।
যে প্রাকৃতিক যে যে গুণাবলী আছে সেসব গুণ, ভূপ্রকৃতি, মৃত্তিকা, তারপর জলবায়ু বলেছিলাম, নদ নদী, পাহাড়। তো এই সব কিছুই প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশগুলোর যখন অনুকূলে থাকে প্রাকৃতিক পরিবেশ, তখন ব্যবসায় সফল হয়। আবার যখন প্রতিকূলে চলে যায় তো তখন দেখা গেছে ব্যবসায়িক ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যে কারণে এটা প্রাকৃতিক পরিবেশটাও অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আসা যাক, এখানে যা বলেছে যে গ নম্বরে কোশ্চেনে বলেছে যে উদ্দীপকে মিসেস বিথিকে চা বাগান তৈরিতে ব্যবসার কোন পরিবেশ আকৃষ্ট করেছিল ব্যাখ্যা করো। এখন যেহেতু এখানে কারণ হিসেবে বলা হয়েছে যে শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে চা বাগান তৈরি করতে গেছে, এখানে কিন্তু এটা বলা হয়নি যে প্রাকৃতিক পরিবেশের কারণে বা এলাকা পছন্দ তার, সেই জন্য পঞ্চগড়ে গিয়ে চা করেছে, সেটা বলা হয়নি। বলেছে শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে গিয়ে চা বাগান করেছেন তিনি। তো এখানে কোন পরিবেশটা হতে পারে যে উদ্দীপকে মিসেস বিথিকে চা বাগান তৈরিতে ব্যবসার কোন পরিবেশ আকৃষ্ট করেছে? শ্রমিকের সহজলভ্যতা। শ্রমিকের সহজলভ্যতাটা হচ্ছে মানব সম্পদ। হ্যাঁ, এখন মানব সম্পদটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। যে মানব সম্পদ আছে অর্থনৈতিক পরিবেশে। অর্থনৈতিক পরিবেশে দেখো কি কি আছে উপাদানগুলো: আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, বাজার, মূলধন ও বিনিয়োগ, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, অর্থ ও ঋণ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ ইত্যাদি। এখানে যদি বলা হতো যে না, পঞ্চগড়ে আর্থিক সুযোগ সুবিধা খুব ভালো পাওয়া যায় বা ব্যাংক সমূহ আর্থিকভাবে সুযোগ সুবিধা দেয় খুব, সেই ক্ষেত্রে এখানে উঠে আসতো যে আর্থিক প্রতিষ্ঠান সমূহ। যেহেতু বলা হয়েছে যে শ্রমিকের সহজলভ্যতার কারণে, সেজন্য এখানে আসবে মানব সম্পদ। মানব সম্পদ, হ্যাঁ। তো হ্যাঁ, উত্তরটা কি আসতেছে যে উদ্দীপকে মিসেস বিথিকে চা বাগান তৈরিতে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ আকৃষ্ট করেছিল। এখন অর্থনৈতিক এই মানব সম্পদটা যেহেতু অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে, সেজন্য বলা যায় যে এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। তো এখন মূল উত্তরটা চলে এসেছে যে অর্থনৈতিক উদ্দীপকে মিসেস বিথি চা বাগান তৈরিতে ব্যবসার অর্থনৈতিক পরিবেশই আকৃষ্ট করেছে। এখন উত্তরটা দিতে গিয়ে তখন বলবা যে অর্থনৈতিক পরিবেশের মধ্যে বিদ্যমান আছে এই উপাদান, সবগুলো উপাদানের কথা বলবে এবং এই উপাদানগুলোর মধ্যে মানব সম্পদ যেহেতু আছে, তো সেই কারণে মানব সম্পদের সহজলভ্যতার কারণেই মিসেস বিথি পঞ্চগড়ে গিয়ে চা বাগান উৎপাদন করেন। ঠিক আছে, এর পরের কোশ্চেনটাতে আসি আমি, যে পরিবেশের যে উপাদান মিসেস বিথিকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো। বৈদেশিক মুদ্রা কখন এনেছে মিসেস বিথি? প্রথম তার ব্যবসাটা খুবই মন্দা ছিল, পরবর্তীতে সেটা খুব সুন্দর হয়েছে। তো মন্দা থাকার কারণটা কি এবং পরবর্তীতে ভালো হওয়ার কারণটা কি, দুইটা কারণ যখন আমরা খুঁজে বের করব তখনই কিন্তু চলে আসবে যে কি কারণে সে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তো প্রথম কারণটা কি ছিল? যে তার স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তির ব্যবহার করতো সে। হ্যাঁ, পুরনো প্রযুক্তির ব্যবহার করার কারণে তার ব্যবসাটা পূর্বে তেমন ভালো ছিল না এবং চা মানসম্পন্ন হতো না। তো পরবর্তীতে তার বন্ধুর সহায়তায় যখন আধুনিক মেশিন স্থাপন করেন এবং তার মধ্য দিয়ে চায়ের গুণগত মান উন্নয়ন করেন, তখনই কিন্তু তার ব্যবসাটা সুন্দর হয় এবং সচল হয়। পরবর্তীতে সে এতটা সফল হয় যে বৈদেশিক মুদ্রা অর্জন করতেও সক্ষম হয়। তো এখন আসা যাক যে এটা কোন পরিবেশ। তাহলে বলা হয়েছে যে আধুনিক মেশিন স্থাপন করেছে। তো আধুনিক মেশিন স্থাপন করা বা আধুনিক প্রযুক্তির ব্যবহার করা, উন্নত প্রযুক্তির ব্যবহার করা বা উন্নত বিজ্ঞান ও কারিগরি শিক্ষা লাভ করা, এগুলো সব আছে কিন্তু প্রযুক্তিগত পরিবেশে। তো এখন দেখা গেল যে কি কি আছে প্রযুক্তিগত পরিবেশে। দেখো, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তির ব্যবহারকারী প্রতিষ্ঠান, তারপর হচ্ছে প্রযুক্তি আমদানিকারী সুযোগ। হ্যাঁ, এই সব আছে প্রযুক্তিগত পরিবেশের মধ্যে। তো এখন মিসেস বিথির যেটা হয়েছে যে আধুনিক মেশিন স্থাপন করেছে। হ্যাঁ, তো স্থাপন মানে উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে। যেহেতু উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে, তাই
মিসেস বিথির ব্যবসা চায়ের মান ও গুণগত মান উন্নয়ন হয়েছে এবং সে পরবর্তীতে এটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে সক্ষম হয়েছে। তো এরই মধ্য দিয়ে আমার মনে হয় যে তোমরা কিছুটা কোশ্চেন সম্পর্কে ধারণা নিতে পেরেছো যে কোন বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই বিষয় কোন বিষয়টাকে বেস করে তোমার কোশ্চেনের আনসার করতে হবে। তো আজকে এই দুইটা কোশ্চেন আলোচনার মধ্য দিয়েই আমি মোটামুটি এই অধ্যায়টা সমাপ্ত করলাম। তো আশা করি যে অধ্যায়ের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আর তোমরা অবশ্যই কোশ্চেনগুলো, সৃজনশীল কোশ্চেনগুলো সব সমাধান করে যেখানেই পাও এই অধ্যায়ের যে কোনো বই হোক না কেন সেখান থেকে খুঁজে খুঁজে বের করে শুধু গ এবং ঘ মানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনগুলোর সমাধান করার চেষ্টা করবে, যে নিজেকে যাচাই করার উদ্দেশ্যে যে তুমি ধরতে পারো কিনা এটা কোন পরিবেশের উপাদান, এটা ধরতে পারো কিনা যে কোন পরিবেশের অভাবে ওই ধরনের সমস্যাটা হয়েছে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। তো আশা করি ভালো থাকবে। আর নেক্সট আমি আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।